সকাল বন্ধুরা, স্নিগ্ধা এন্ড মম ব্লগের আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। দেখো, আমি এখন হসপিটালের বেডে। আমার জন্য সকালটা কতটা শুভ সেটা কিন্তু আমি মোটেও বুঝতে পারছি না, কারণ ভীষণভাবে টেনশনে আছি। কালকে সন্ধে এসে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। কেন হসপিটালে ভর্তি হয়েছি, কী জন্য, সেটা সব কিছুই তোমাদের বলবো। সেজন্য কিন্তু আমার ব্লগটা না টেনে পুরোটা দেখতে থাকো। দেখো, হসপিটালের রুমটা কিন্তু অনেকটাই বড় ছিল, আর দেখছো প্রায় প্রত্যেকটা বেডেই কিন্তু রোগী ছিল। আর সত্যি কথা বলতে সকাল এখন বাজে প্রায় ওই 4:30-5টা মতো। সারা রাত তেমনভাবে একদমই ঘুম হয়নি। মা কিন্তু দেখো শুয়ে আছে, কারণ সারা রাত মায়েরও ঘুম হয়নি। তারপর সাধারণ যে কাজকর্ম ফ্রেশ হয়ে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। এখন বাজে প্রায় ওই 8টা মতো। দেখো, সকালে আর কি খাবো বলো, তেমন কিছু খাবারও কালকে তাড়াহুড়োতে নিয়ে আসা হয়নি। কালকে অমন হঠাৎ করে ভর্তি হয়ে যেতে হবে বলে আমরা কিন্তু কেউই জানতাম না। যেহেতু ডেলিভারির জন্য অনেকটাই দেরি আছে, সেজন্য আমরা কিন্তু কোনোদিনই ভাবিনি। তো কি আর করা যাবে বলো, অসুবিধা হলে তখন তো ভর্তি হতেই হবে। তো আমার কি অসুবিধা হচ্ছিল সেটা এবার তোমাদের খুলে বলছি। কালকে সারা রাত ঘুম না হওয়ার জন্য এত মাথার যন্ত্রণা হচ্ছিল বন্ধুরা, কি আর বলবো। আর সত্যি কথা বলতে হসপিটালের পরিবেশটাও খুব একটা তো ভালো নয়। চারদিকে চেঁচামেচি হচ্ছে, সবাই চিৎকার করছে। তারপর এখানে তো নানা রকমই রোগী ভর্তি আছে, যেগুলো দেখে কিন্তু আমার ভীষণভাবে ভয় লাগছিল, জানো তো। তারপর কাল থেকে কিন্তু 2-3বার চেক আপ হয়েছি। আর এখন দেখো আমি দাঁড়িয়ে আছি, কারণ ডাক্তারবাবু এসে গেছেন আর সবাইকে রোগী দিকে যেতে বলছে চেক আপের জন্য। দেখছো, সব মায়েরা কিন্তু এই ওয়ার্ডে ভর্তি আছে, মানে যারা প্রেগনেন্ট তারাই। এই হলটা অনেকটাই বেশি বড়। আর ডাক্তারবাবু এলে সবাইকে কিন্তু ডেকে পাঠান। ওই যে কোণে যে রুমটা দেখছো, ওই রুমেই সবার চেক আপ হয়। তো সেজন্য আমাকেও ডেকেছিল, আমিও চলে গিয়েছিলাম। আর মা কিন্তু এখানেই বসেছিল। তো কাল থেকে মোটামুটি আমার চেক আপ চলছে। তো ডাক্তারবাবুরা বললেন যে তেমন কোনো ভয়ের কিছু কারণ নেই। আর এখন যে চেক আপ করাতে গিয়েছিলাম, তখন ডাক্তারবাবু বললেন যে কালকের মধ্যে কিন্তু আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কারণ তেমন কোনো সমস্যা নেই। এবার বলি যে কালকে কেন হঠাৎ করে হসপিটালে ভর্তি হতে হলো। আসলে কালকে দুপুরের পর থেকে কিন্তু আমি বেবির মুভমেন্টটা একদমই বুঝতে পারছিলাম না, প্রায় 5টা পর্যন্ত। এতক্ষণ বেবির মুভমেন্ট না বুঝতে পারাতে আমার কিন্তু বেশ ভয় হয়েছিল। সেজন্য আমরা যে ডাক্তারবাবুকে দেখাই তাকে ফোন করতে সে বলল যে সোজা গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যেতে, কারণ এই বেবির মুভমেন্ট না হওয়াটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। আর যাকে দেখাচ্ছিলাম সে কিন্তু এখানে ছিল না, এজন্য তার কাছে গিয়ে তো চেক আপ করানো পসিবল নয়। সেজন্য সে বলেছিল যে হসপিটালে যাতে ভর্তি হয়ে যায়, কারণ এভাবে অবজ্ঞা করা কিন্তু কোনো কিছুতেই ঠিক নয়। দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা একটা আলাদা ওয়ার্ডে আছি। আগে যে রুমটাতে ছিলাম সেটা ছিল 5 তলায়, আর সেখানে সমস্ত প্রসূতি মায়েদের যাদের কষ্ট হচ্ছে, যাদের বাচ্চা হবে এরকম জায়গাতে, সেখানেই আমাদেরকে রাখা হয়েছিল। আর এখন কিন্তু মাদারহাট বলে একটা আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে। যেসব মায়েদের একটু কম অসুবিধে আছে, কিংবা অসুবিধাটা তেমনভাবে ধরা যাচ্ছে না, তাদেরকে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটু আইসোলেশনে রাখার জন্যই কিন্তু এখানে পাঠানো হয়েছে। দেখো, এখানে রুমে কিন্তু রোগী তেমন নেই, পুরোটাই ফাঁকা। আর আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা দেখো, তোমাদের দেখাচ্ছি খুলে। এই যে দেখো, এখানে শুধুমাত্র একটাই বেড আছে, আর এখানে বাথরুম পায়খানা সব কিছুই আছে, কিন্তু রোগীর তেমন ভিড়ভাট্টা নেই। সেজন্য কিন্তু রাত্রে ঘুমটা মোটামুটি ভালোই হয়েছিল। এখন সকাল প্রায় 7টা বাজে। আমার সাথে আরও 5 জন মাকে আর তার বাড়ির লোককে কিন্তু পাঠানো হয়েছিল। দেখো, এও একজন মা এসে আমাদের রুমে কিন্তু বসে বসে একটু গল্প করছিল। আসলে ডাক্তারবাবু যখন চেক আপ করেন তখন কিন্তু আমাদেরকে বলেছিলেন যে বাড়ি চলে যেতে। তারপর আবার কি মনে হলো হঠাৎ আমাদেরকে এখানে পাঠানো হলো, সেজন্যই আমরা সেই সব কথা বলছিলাম। দেখো, প্রায় 7:30টার দিকে চলে এলো ব্রেকফাস্ট। এখানে রোগী আর রোগীর পরিবার সবার জন্যই কিন্তু খাবার দেওয়া হয়েছিল। দেখো, খাবারের মধ্যে ছিল 2 হাফ পিস পাউরুটি, কলা আর 2 ডিম। তো আমি কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম, আর আমার মা গিয়েছিল একটু দোকানে। যেদিন বাড়ি থেকে এসেছিলাম সেদিন কিন্তু কোনো দরকারি জিনিসপত্র আমরা সঙ্গে নিতে পারিনি, কারণ প্রচণ্ড ভয়ে ছিলাম। আর হসপিটালের গাড়িকে ফোন করা হয়েছিল, আর গাড়িটা
চলে গিয়েছিল খুব তাড়াতাড়ি, সেজন্য আমরা কিন্তু কোনো কিছুই গোছগাছ করে নিতে পারিনি। আর কি বলতো, এখানে থাকলে তোর টুকিটাকি যে জিনিসপত্রগুলো দরকার, যেমন সকালের কোলগেট থেকে আরম্ভ করে অনেক কিছুই দরকার হয়, তো সেগুলো নিয়ে আসা হয়নি, সেজন্য মা গিয়েছিল সেগুলো আনতে। তারপর ব্রেকফাস্ট করে নেওয়ার পরই কিন্তু নার্স চলে এসেছিল চেক আপ করতে। আর যে রুমটাতে সবাই ছিল সেই রুমটাতে কিন্তু আমাদেরকে ডাকা হয়েছিল চেক আপ করার জন্য। এখানে মায়েদের প্রায় 3 বার 4 বার করে স্বাস্থ্য চেক আপ, বাচ্চার হার্টবিট, মায়েদের যে প্রেশার সেসব মাপা হচ্ছিল। মানে পুরোপুরি নিরীক্ষণের মধ্যে কিন্তু মায়েদেরকে রাখা হয়েছিল। এটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। আর এদিকে দেখো, এখানটা কিন্তু একদম সে গেস্ট রুমের মতো, জানো তো, কোনো গন্ধ, কোনো কিছু, কোনো চিৎকার, কোনো কিছুই নেই, একদম বাড়ির মতোই মনে হচ্ছিল। তারপর দেখো, এখানে কিন্তু অনেক বই রাখা ছিল, যেগুলো কিন্তু তুমি নিয়েও পড়তে পারো। এখানে আমি একটা বই নিয়ে কিন্তু পড়তে শুরু করেছিলাম। দেখো, বইয়ে কিন্তু লেখাও আছে মাদার হার্ট গেসেস, মানে আমরা এখন গেস্টের মতোই এই রুমটাতে আছি। তারপর স্নান টান করে কিন্তু আমি একটু বাইরে চলে গিয়েছিলাম, কারণ এখানে তো এত ঠান্ডা কি বলবো। বাইরে একটু রোদের খোঁজে চলে গিয়েছিলাম। মা চলে গিয়েছিল সকালে বাড়িতে, তারপর মেয়েকে নিয়ে বিকেলবেলা চলে এসেছে। দেখো, আমার কিন্তু মেয়ের জন্য ভীষণ মন খারাপ করছিল, সেজন্য মাকে বলেছিলাম মেয়েকে আনার জন্য। এদিকে দেখো, মেয়ে এসে সব চারদিক কিন্তু খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। প্রত্যেকটা রুমে ঢুকে ঢুকে ও কিন্তু নিরীক্ষণ করছিল। তারপর খানিকক্ষণ বাদে ওর বাবা এসে ওকে নিয়ে গেল। ও মোটামুটি 1 ঘন্টা মতো আমার কাছে ছিল। আমার তো খুবই মন খারাপ করছিল। ওরা যাওয়ার পর আমাদের কিন্তু রাত্রে ডিনার চলে এসেছিল প্রায় ওই 7টার দিকে। দেখো, রাত্রের জন্য ডিনারে কি কি দিয়েছিল, 2টো ডিম আর কুমড়োর একটা তরকারি আর ডাল। তো সবাই কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছিল আর সবাই আমরা খেয়ে নিলাম। তারপরের দিনে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করেছিলাম ছেড়ে দেওয়ার জন্য, কারণ তেমন কোনো প্রবলেম আর এখন ছিল না, সেজন্য ডাক্তারবাবু কিন্তু ছুটি দিয়ে দিয়েছিল। তো দেখো, চলে এসেছি বাড়িতে। আমাদের যে সামনের রাস্তাটা আছে ওখানে কিন্তু আমরা নেমে পড়েছি, আর একটা টোটোর জন্য কিন্তু আমরা ওয়েট করছিলাম, কারণ এতগুলো ব্যাগপত্র মায়ের একার পক্ষে নিয়ে যাওয়া অসম্ভব ছিল, আর আমি তো একটাও জিনিস নিতে পারতাম না। তারপর একটা টোটো পেয়ে যাওয়াতে সেটাতে উঠে কিন্তু চলে এসেছিলাম। আর বাড়ির সামনে দেখছো এই সর্ষে ফুলগুলো কত সুন্দর হয়েছে। আর দেখো, বাড়িতে প্রায় ঢুকেই পড়েছি, আর আমার মেয়ে ওখান থেকে দেখতে পেয়ে কিন্তু ছুটে এসেছিল। চলো বন্ধুরা, বিশেষ কিছু তো শেয়ার করতে পারলাম না, যেটুকু যা তুলেছি ভিডিও ক্লিপ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, আজকের মতো কিন্তু এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর আমার জন্য অবশ্যই প্রার্থনা করো যেন সব কিছু ভালোভাবে মিটে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।